আমার নাম অনিমেষ। বুদ্ধি হবার আগেই সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছি। শহরে তিনি রিক্সা চালাতেন। বাবা চলে যাওয়ার 3 বছর পর প্রচণ্ড জ্বরে মাও আমাকে ছেড়ে চলে যান। আমার বয়স তখন 7 বছর। তখন থেকে আমি আমার খালার বাড়ি কলকাতাতে চলে আসি। সবেমাত্র পড়ালেখা শেষ করেছি। আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, আমার জন্মস্থান বলরামপুরে। এই গ্রামের স্কুলেই আমার জব হয়েছে। আমার সব বন্ধুরা বড় বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু আমার ছোটকাল থেকেই শখ ছিল এই স্কুলেরই শিক্ষক হব। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম বাহিরে কয়েকজন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একজন রিক্সাওয়ালার সাথে ভাড়া মিটিয়ে রওনা হলাম আমার নিজের গ্রামের উদ্দেশ্যে। গ্রাম থেকে যারা শহরে বসতি নিয়েছে তাদের মিস করার মতো একটি জিনিসই থাকে, সেটি হলো গ্রামের সৌন্দর্য। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমির দৃশ্য শুধু গ্রামেতেই চোখে পড়ে। পাখির কোলাহল কানে আসলেই যেন মনের হাজারো কষ্টগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে ওঠে। প্রায় 15 মিনিট পর পৌঁছালাম আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটাতে। অনিমেষ বাবু, আপনি যে এখানে এসেছেন এটি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আপনার মতো একজন ব্রিলিয়ান্ট শিক্ষক আমাদের স্কুলে নিতান্তই প্রয়োজন ছিল। তা কোথায় থাকবেন তা কি কিছু ভেবেছেন? স্যার, জমিদার বাড়ির পেছনে আমাদের একটি পুরনো বাড়ি আছে। ভাবছিলাম কিছুটা মেরামত করে ওখানেই থাকব। বাহ, তাহলে তো বেশ। বাড়িটি স্কুল থেকে খুব একটা কাছেই হবে, কি বলেন অনিমেষ বাবু? জি স্যার। তাহলে কাল থেকে চলে আসুন, কি বলেন? ঠিক আছে স্যার, তাহলে কাল সকালে দেখা হচ্ছে। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। ঠিক জমিদার বাড়ির উপর দিয়ে আমার বাড়ি যেতে হতো। অতীতে আমার বাড়ির আশেপাশে আরও 3-4টে পরিবারের বসতি ছিল। শুনেছি কোনো একটি কারণে তারা জমিদার বাড়ির পেছনে আর থাকে না। আমার খালামণি বলেছিল জমিদার বাড়িটি নাকি খুব একটা সুবিধাজনক নয়, কিন্তু আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, এসব বিশ্বাস করা আমার বিজ্ঞানে নাই। জমিদার বাড়িটি দেখে আমার পুরনো সব কথা মনে পড়তে লাগলো। বাকি পথ জমিদার বাড়ির কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ি চলে এলাম তা টেরই পেলাম না। বাড়িটির অবস্থা দেখে মন বলছে এখনই বাড়িটি ভেঙে একটি নতুন বাড়ি নির্মাণ করি, কিন্তু সে পরিমাণ অর্থ আমার নাই। অন্তত 6 মাস আমাকে এভাবেই কাটিয়ে দিতে হবে। সেদিন আর দেরি না করে সাথে নিয়ে আসা খাবার খেয়ে শুয়ে পড়লাম। শরীরটি বেশ খারাপ ছিল, কিন্তু সন্ধে 6টা নাগাদ অদ্ভুত এক গন্ধে আমার ঘুম ভেঙে গেল। আমি ঠিক বোঝাতে পারবো না গন্ধটি কি পরিমাণ বিচ্ছিরি ছিল। মনে হয় ঠিক আগুনে মাংস পোড়ানোর গন্ধ। অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই আমার ঘুম আসছিল না। ভেবে বসলাম স্কুলের মোড়ে গিয়ে 1 কাপ চা হলে মন্দ হয় না। আমি আর দেরি না করে স্কুলের মোড়ের উদ্দেশ্যে রওনা হলাম। জমিদার বাড়ির সামনে আসতেই লক্ষ্য করলাম উপর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে।
রাত বলে আমি আর তেমন গুরুত্ব দিলাম না। দাদা, এক কাপ চা দিন তো। আচ্ছা দাদা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। জি বলুন। আচ্ছা, এই গ্রামের জমিদার বাড়ির পেছনে যে বাড়িগুলো আছে সেগুলো এখন ফাঁকা পড়ে আছে কেন? তা অনেক কথা বাবু। তো আপনাকে এই গ্রামে নতুন দেখছি মনে হয়। আগে আমার নাম অনিমেষ। আমি এই প্রাইমারি স্কুলের নতুন শিক্ষক। ওই দেখো, আমাকে মাফ করবেন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি জমিদার বাড়ির পথ দিয়ে আসার সময় একটা মেয়ের কান্নার আওয়াজ পেলাম। স্যার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, কোনোদিন এসব কাউকে বলবেন না স্যার, আপনার ক্ষতি হবে। জমিদার বাড়িতে খারাপ আত্মা ঘোরাফেরা করে, অনেকেই তাকে দেখেছে, কিন্তু যারাই সেই আত্মার সম্পর্কে বলতে যায় তারই অনেক বড় ক্ষতি হয়। স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি এর থেকে আর বেশি আপনাকে বলতে পারবো না। শুধু মনে রাখবেন, ওইখানে যাই দেখবেন না কেন, না দেখার ভান করে চলে যাবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব জমিদার বাড়ির আশপাশ থেকে চলে আসুন। আমি আর কোনো কিছু না বলে সোজা বাড়ি চলে এলাম। পথে আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। পরের দিন আমি স্কুল শেষ করে বাড়ি ফিরছিলাম। জমিদার বাড়ির সামনে এসে যা দেখলাম তা দেখার জন্যে আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম জমিদার বাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। উপর থেকে একটা মেয়ের আর্তনাদ ভেসে আসছে। ভেবেছিলাম কোনো মেয়ের শরীরে হয়তো আগুন লেগেছে। আমি আর কিছু না ভেবে মেয়েটিকে বাঁচানোর জন্য জমিদার বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই আমার শরীরের উপর দিয়ে যেন এক প্রকার গরম বাতাস বয়ে গেল। হঠাৎ কালো মেঘ ছেয়ে গেল। আমি দোতলায় উঠে দেখলাম কোনো আগুন লাগার চিহ্ন মাত্র নেই। সঙ্গে সঙ্গে নিচে নামার দরজাটি বন্ধ হয়ে গেল। ঠিক তখনই একটা রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি আর দেরি না করে সেই রুমে গিয়ে দেখলাম একটা কুমারী মেয়ে ঘরের এক কোণায় মুখ লুকিয়ে কান্না করছে। আমি রুমে ঢুকতেই রুমের দরজাটি বন্ধ হয়ে গেল। কে তুমি? কাঁদছো কেন? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? মেয়েটি যখনই আমার দিকে মুখ তুলে তাকালো, তার চেহারাটি দেখে আমার মনের মধ্যে যেন ঝড় বয়ে গেল।